কারাপশন সিন্ডিকেট এবং ডিজে বাবুদের দিন শেষ। ওরা তো লাস্ট রোডে বসা উচিত। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। একটা পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। তার মধ্যেও কিছু মানুষ ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য লড়াই করে যাচ্ছে। এইসব নিয়ে একটা গোলমেলে ব্যাপার, ওর মধ্যে আমরা থাকতে চাই না। সর্বসম্মতিক্রমে দীর্ঘদিন চেষ্টা করা হয়েছিল যাতে গোটা সমাজের মধ্যে, দেশের মধ্যে এটা হয়, কিন্তু সেটা হয়নি। আজকে বিল আনতে সরকার বাধ্য হয়েছে এবং এটা করতে হবে। কারণ শুধু তদানীন্তন জাতীয়তাবাদী বেশ কিছু মানুষজন, গুণীজন, শিল্পী, সাহিত্যিকও নন, দেশপ্রেমীও নন, বিপ্লবীও নন, এমনকি কংগ্রেস পার্টিরও অনেকে চেয়েছিলেন বন্দে মাতরম সমমর্যাদা পাক। কিন্তু নেহেরুভিয়ান পলিটিক্স সেটা ছিল চিরকালই বন্দে মাতরমের বিপক্ষে। নেতাজি সুভাষচন্দ্র বসুও বন্দে মাতরমের অঙ্গচ্ছেদের পক্ষে ছিলেন না। রমানন্দ চট্টোপাধ্যায়কে লেখা চিঠি ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। দুর্ভাগ্যবশত সেদিন বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। বন্দে মাতরম যদি খণ্ডিত না হতো, ভারতবর্ষ ভাগ হতো না। সুতরাং আজকে মানুষ আনন্দ পাবে। সবাই এটা জানে এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে বাবরের শাসন নেই। এটা মোগল যুগ নয়, স্বাধীন ভারতের স্বাধীন সরকার। অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাতে প্রায় 440 কোটি টাকা রয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই বিপুল পরিমাণ সম্পত্তি, অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা, এ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। অভিযোগ এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে উঠেছে। তো এই যে বলে না, বাংলায় একটা চলতি বাংলায় কথা আছে, অক্কার ধন ভক্ষায় খায় বা ভক্ষায় যায় বলে অনেকে। তো স্বাভাবিকভাবে এই টাকা তার কোথা থেকে সোর্স, কোথা থেকে এসছে, মানুষকে শোষণ করে এই টাকা জমানো হয়েছে কিনা, পার্টির ফান্ডারে নেওয়া হয়েছে কিনা, এই সব আগামী দিনে আসবে। এবং তৃণমূল কংগ্রেসের ভেতরের নেতারা বলছে যে এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে। প্রথমে তো শোনা যাচ্ছিল কয়েক হাজার কোটি টাকা নাকি এইভাবে নেওয়া হয়েছে, এবং তার সোর্স কি, কোন বিজনেসম্যানরা দিয়েছে, সেই বিজনেসম্যানরা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কোনো অবৈধ কোনো সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছে কিনা, এরও তদন্ত হওয়া উচিত। দাদা, আজকে সংসদে আরও একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এনসিপিআই দল তারা আপনাদের এনডিএ শরিক হয়েছেন। সেই এনসিপিআই দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন দেওয়া হলো। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দ্বিতীয় সারিতে বসবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথমের সারিতে। স্বাভাবিক, যে দল যে পরিমাণ সাংসদ নিয়ে লোকসভায় আসে সেই দলকে সেই অনুসারে প্রাধান্য দেন স্পিকার সাহেব। ওটা পুরোটাই স্পিকারের এখতিয়ার। তো আমি মনে করি না স্পিকারের এখতিয়ারের উপর কারো কিছু বলার জায়গা থেকে, আমিও বলতে চাই না। স্বাভাবিকভাবে এই মুহূর্তে এনসিপিআই বড় দল, তাদের আন্ডারে 20 জন সাংসদ আছে। স্বাভাবিকভাবে তার যিনি মাথা হবেন, নেতৃত্ব হবেন, তিনি তো অন্য দলের থেকে সামনেই বসবেন, যাদের সহ সংসদ সংখ্যা কম। এটা কি কোথাও গিয়ে একটা ডিভাইন জাস্টিস বলেও মনে হচ্ছে না? কারণ এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কি সরিয়ে দিয়ে দলনেতা হয়েছিলেন অভিষেক এবং সেই আসনে গিয়ে বসে। ডিভাইন জাস্টিস বলুন, পোয়েটিক জাস্টিস বলুন, বলতে পারেন, কিন্তু মনে রাখবেন যে রাজনীতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনায় সংসদীয় রাজনীতিতে মহিরু। এ তো ছোট চারা গাছও না, এখনো বীজই আছে বলতে গেলে। তারপরে তাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র লিডারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র স্নেহবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে নিয়ে এসেছিলেন। তার কারণ কি তারাই বলতে পারবেন। এখন সেটাই জাস্টিস হচ্ছে, আবার পোয়েটিক জাস্টিস বলুন বা ডিভাইন জাস্টিস বলুন। 21 জুলাই কমিশনের রিপোর্ট আজ বিকেলে প্রকাশ করা হবে, যেটা আগের সরকার যারা এত ঢাকঢোল পিটিয়ে মানে উদযাপন করতো, কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি, সেটা আজকে প্রকাশিত হতে চলেছে। দেখুন, 21 জুলাই যে ঘটনা ঘটেছিল, সেই সময় যুব কংগ্রেসের আন্দোলন হয়েছিল। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা লিড করছিলেন। প্রায় 13 জন মারা যায় পুলিশের গুলি চালনা, এবং সেটাকে ইস্যু করে প্রতি বছর শহীদ দিবস পালন করত তৃণমূল কংগ্রেস। পরে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো 2011 সালে, দেখা গেল গুলি চালনার পারমিশন যে অফিসার দিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হলেন এবং মন্ত্রী হয়ে গেলেন। এবং 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস থাকার পর ওই শহীদদের পরিবারগুলোকে নিয়ে শুধুমাত্র রাজনীতি হলো, কোনো কমিশন, কোনো রিপোর্ট কিচ্ছু দিল না। অথচ মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে তার দলকে এবং মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সরকারে এসে তদন্ত করে দেখবেন যে কাদের জন্য এতগুলো মৃত্যু হলো এবং তাদেরকে উনি শাস্তি দেবেন বলেছিলেন। তিনি কথা রাখেননি।
আমাদের সরকার কথা রাখবে। কারাপশন সিন্ডিকেট এবং ডিজে বাবুদের দিন শেষ। ওর তো লাস্ট রোডে বসা উচিত। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। একটা পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। তার মধ্যেও কিছু মানুষ ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য লড়াই করে যাচ্ছে। এইসব নিয়ে একটা গোলমেলে ব্যাপার, ওর মধ্যে আমরা থাকতে চাই না। সর্বসম্মতিক্রমে দীর্ঘদিন চেষ্টা করা হয়েছিল যাতে গোটা সমাজের মধ্যে, দেশের মধ্যে এটা হয়, কিন্তু সেটা হয়নি। আজকে বিল আনতে সরকার বাধ্য হয়েছে এবং এটা করতে হবে। কারণ শুধু তদানীন্তন জাতীয়তাবাদী বেশ কিছু মানুষজন, গুণীজন, শিল্পী সাহিত্যিকও নন, দেশপ্রেমীও নন, বিপ্লবীও নন, এমনকি কংগ্রেস পার্টিরও অনেকে চেয়েছিলেন বন্দে মাতরম সমমর্যাদা পাক। কিন্তু নেহেরুভিয়ান পলিটিক্স সেটা ছিল চিরকালই বন্দে মাতরমের বিপক্ষে। নেতাজি সুভাষচন্দ্র বসুও বন্দে মাতরমের অঙ্গচ্ছেদের পক্ষে ছিলেন না। রমানন্দ চট্টোপাধ্যায়কে লেখা চিঠি ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। দুর্ভাগ্যবশত সেদিন বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। বন্দে মাতরম যদি খণ্ডিত না হতো, ভারতবর্ষ ভাগ হতো না। সুতরাং আজকে মানুষ আনন্দ পাবে। সবাই এটা জানে এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে বাবরের শাসন নেই। এটা মোগল যুগ নয়, স্বাধীন ভারতের স্বাধীন সরকার। অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাতে প্রায় 440 কোটি টাকা রয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই বিপুল পরিমাণ সম্পত্তি, অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা, এ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। অভিযোগ এমনকি তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে উঠেছে। তো এই যে বলে না, বাংলায় একটা চলতি বাংলায় কথা আছে, অক্কার ধন ফক্কায় খায় বা ফক্কায় যায় বলে অনেকে। তো স্বাভাবিকভাবে এই টাকা তার কোথা থেকে সোর্স, কোথা থেকে এসছে, মানুষকে শোষণ করে এই টাকা জমানো হয়েছে কিনা, পার্টির ফান্ডারে নেওয়া হয়েছে কিনা, এই সব আগামী দিনে আসবে। এবং তৃণমূল কংগ্রেসের ভেতরের নেতারা বলছে যে এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে। প্রথমে তো শোনা যাচ্ছিল কয়েক হাজার কোটি টাকা নাকি এইভাবে নেওয়া হয়েছে, এবং তার সোর্স কি, কোন বিজনেসম্যানরা দিয়েছে, সেই বিজনেসম্যানরা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কোনো অবৈধ কোনো সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছে কিনা, এরও তদন্ত হওয়া উচিত। দাদা, আজকে সংসদে আরও একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এনসিপিআই দল তারা আপনাদের এনডিএ শরিক হয়েছেন। সেই এনসিপিআই দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন দেওয়া হলো। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দ্বিতীয় সারিতে বসবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথমের সারিতে। স্বাভাবিক, যে দল যে পরিমাণ সাংসদ নিয়ে লোকসভায় আসে সেই দলকে সেই অনুসারে প্রাধান্য দেন স্পিকার সাহেব। ওটা পুরোটাই স্পিকারের এখতিয়ারের মতো। তো আমি মনে করি না স্পিকারের এখতিয়ারের উপর কারো কিছু বলার জায়গা থেকে, আমিও বলতে চাই না। স্বাভাবিকভাবে এই মুহূর্তে এনসিপিআই বড় দল, তাদের আন্ডারে 20 জন সাংসদ আছে। স্বাভাবিকভাবে তার যিনি মাথা হবেন, নেতৃত্ব হবেন, তিনি তো অন্য দলের থেকে সামনেই বসবেন, যাদের সহ সংসদ সংখ্যা কম।